সবাইকে শুভেচ্ছা জানাই। স্বজনদের সঙ্গে আড্ডা মারবো, গল্প করব, এর থেকে ভালো জিনিস, এর থেকে আনন্দের জিনিস আর কিছু হয় না এখন। এবং বাকি যে কটা লাইভ হয়েছে, শাহানার লাইভ, অসিত বাবুর লাইভ, জয়ার লাইভ, এগুলো সব শুনেছি, খুবই ভালো লেগেছে প্রত্যেকটা লাইভ। এবং মৌসুমি, স্বাতী, অন্বেষা, এরা যে সব এই ধরনের নতুন সব প্ল্যানিং করে স্বজনে একটা নতুন একটা খোলা হাওয়া নিয়ে এসেছে, এইটা আমার খুব ভালো লেগেছে। এটা ভীষণ ভালো লেগেছে, কারণ আজকের দিনে এই তো আমাদের তো দেখা সাক্ষাৎ হচ্ছে না। আগে তো তাও স্বজনের বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো, পিকনিক হতো, গেট টুগেদার হতো, বাদল ধারা, তারপর নানান ধরনের অনুষ্ঠান, যেখানে ফিজিক্যালি আমাদের নানান ধরনের কন্ট্যাক্ট হতো। সেই কন্ট্যাক্টগুলো তো এখন হচ্ছে না, তাই এই ভার্চুয়াল মৌখিক কন্ট্যাক্টগুলো খুব দরকার। এবং সবসময় তো আর ওই খুব সিরিয়াস আলোচনা বা সব কিছু সেগুলো তো সেগুলো তো আর হয় না। তার ফলে একটু ওই গল্প গাছা, আড্ডা। এবং অসিতবাবুর গান আগেরবার খুব ভালো লাগলো। শাহানার গান তো অপূর্ব, আমি তো শাহানার গানের ফ্যান। যখনই শাহানা যে কোনো গান দেয় আমি তো একদম প্রথমেই সেটাকে একদম ফেভারিট বলে মার্ক করা আছে। শাহানার গান আমি শুনি। এবং স্বাতীর গান অনেকদিন শোনা যাচ্ছে না, স্বাতীর গান শুনতে চাই। স্বাতীর গান, স্বাতী একটু গান দিয়ে, অনেকদিন তোমার গান শুনি না। তা যাই হোক, আজকে একটু গল্প করতে এসেছি, ঘন্টাখানেক একটু গল্প করব। তো কী নিয়ে বলবো, কী নিয়ে করব, সেই নিয়ে আমি মৌসুমীকে জিজ্ঞেস করেছিলাম। মৌসুমী বলল, দাদা আপনার ঝুলিতে অনেক গল্প আছে, আপনার ঝুলিতে অনেক গল্প আছে, সেই গল্পগুলো যদি একটু বলেন। ঝুলিতে গল্প অনেক কিছুই আছে, অনেক রকমেরই গল্প আছে, অনেক ধরনেরই কথা বলা যায়। তা সে কথা বলতে গিয়ে আগে একটু বলে নিই যে আমার মানে এই যে আমি আজকে যতটুকু করতে পেরেছি, যা কিছু করতে পেরেছি, যা কিছু মানে অল্প কিছু একটু যদি কিছু হয়ে উঠে থাকতে পারি, কিছু যদি অল্প একটু অ্যাচিভ করে থাকতে পারি, তাতে আমার মাস্টারমশাই, আমার শিক্ষক শিক্ষয়িত্রীদের ভূমিকাটাই প্রধান। তারাই আমাকে যা যা যতটুকু শিখিয়েছেন ততটুকু শিখতে পেরেছি, যাটুকু পারিনি তার পুরোটাই আমার অক্ষমতা। এই কদিন আগে সদ্য গুরু পূর্ণিমা গেল, তাই জন্যই এটা বন্ধু বান্ধবদের মধ্যে সবাইকে বলছি, আমাদের সবারই তো গুরু থাকে, এবং এই 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 গুরুদের এটুকু তো শ্রদ্ধা এবং এইটুকু জানানোই উচিত। আমার জীবনের অন্যতম একটা প্রধান একটা হাই পয়েন্ট হলো, আমি যতবার সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করেছি বা দেখা হয়েছে, দেখা করেছি বলাটা স্পর্ধার কথা বলা হয়, দেখা হয়েছে। এবং সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম যেদিন দেখা হলো সেদিনের কথাটা একটু বলি। কারণ হ্যাঁ, শাহানা লিখছে, লকডাউন উঠে গেলে কি আর স্বজন লাইভ হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। স্বজন লাইভটা চলুক, কারণ লকডাউন উঠে গেলেও তো যেটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের সবার তো সব জায়গায় বেরোনো সম্ভব না, অনেকেরই বয়স হয়েছে, অনেকের পক্ষেই, অনেকে দূরে থাকেন। এবং স্বজনের অনেকেই, এই যেমন শাহানা, তুমি বিদেশে থাকো, অনেকেই বৈশালী বলে একজন আছেন, উনি বোধহয় স্পেনে না বিদেশে কোথায় থাকেন, ওনার গানও শুনেছি, অপূর্ব গান। তা সেরকম তা সেটাতে তো তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাই সবার পক্ষে তো সবসময় এখন এই করোনা পরবর্তীকালের পরিস্থিতি তো ফিজিক্যালি দেখা করাটা খুবই অসুবিধে হয়ে যাবে। স্বজন লাইফ যেন চলে, এটুকু আমার এই অ্যাডমিন এবং মডারেটর যারা আছেন তাদেরকে প্রত্যেকের কাছেই অনুরোধ, এটাকে বন্ধ করো না, এটা যেন চলুক। তা যে আড্ডার গল্পের কথা বলছিলাম, সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার গল্প, এটা অনেকেই বলেছি, অনেকেই এইটাই করেছি, তবুও ছোট করে বলি। আমার দিদি, বড়দি আমেরিকাতে থাকেন, এখনও আছেন, বয়স হয়ে গেছে,
ওখানকার ইঞ্জিনিয়ার ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো উনি ওখানে ইনল্যান্ড স্টিল প্লান্টে কাজ করতেন, ওই শিকাগোর কাছেই থাকতেন। ইনল্যান্ড স্টিল প্লান্টের ইঞ্জিনিয়ার ছিলেন। তো উনি মাঝে সাঝে আসেন আমাদের দেশে। তো অনেক সেরকম তখন আমি বোধহয় এই 11 ক্লাস কি 12 ক্লাসে পড়ি, 11 ক্লাস 11 কি ক্লাস 12-এ পড়ি। তো সে সময় আমার দিদি আমেরিকা থেকে এলো, এসে বেশ কিছুদিন এদিক ওদিক ঘোরাঘুরি করতে। বললো একটাই কাজ আছে, আমাদের দুই ভাইকে বললো একটাই কাজ আছে তোদের সঙ্গে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে এবং সত্যজিৎ রায়ের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। আমরা ওরে বাবা, সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করিয়ে কথা বলিয়ে দেওয়ার মতো এ নেই। আমার মাস্টারমশাইটা চেনেন, আমার স্কুলের থ্রু দিয়ে অনেক সময় তাকে দেখেছি নানা অনুষ্ঠানে, কিন্তু দেখা করিয়ে কথা বলেই দিতে পারবো না। তখন আচ্ছা ফোন নাম্বারটা জোগাড় করে দিতে পারবি তো? না, সে ফোন নাম্বার জোগাড় করে দেওয়া। তো ফোন নাম্বার দিদিকে জোগাড় করে দিলাম। তা বললো আরেকটা কাজ আছে তোদের, সত্যজিৎ রায় যা বই বেরিয়েছে সেই বই তোরা আমার জন্য কিনে এনে দিবি ওখান থেকে বই। তখন তো আর এত এই অ্যামাজন, ফ্লিপকার্ট আর এসব ছিল না। তা যাই হোক, সে বই তো কলেজ স্ট্রিট থেকে কিনে এনে দেওয়া গেল। তা দিদিকে নম্বরও দিয়ে দেওয়া গেল। তা দিদিকে আমরা রাঙাদি বলে ডাকি আর কি, ওই যেমন রাঙাদি, বড়দি, ছোটদি, মেজদি, শেষদি, তা এমনি রাঙাদি বলে ডাকি। তা রাঙাদি তো ঘট ঘট করে আমাদের সেই তখনকার দিনে পুরনো সেই রোটারি ডায়ালের যে টেলিফোন, সেই টেলিফোন ঘুরিয়ে সত্যজিৎ রায়কে ফোন করে ফেলল। আর আমরা তো সে দুই ভাই একদম দিদির কানে কান লাগিয়ে একদম শুনছি ওপাশ থেকে কি আওয়াজ পাওয়া যায়। তো যথারীতি দিদি বললো যে আমি কি সত্যজিৎ রায়ের সঙ্গে ফোন করে বললো, কত থেকে শুনলাম সেই গম্ভীর গলায় হ্যালো। তখন বললেন যে আমি কি সত্যজিৎ রায়ের সঙ্গে কথা বলছি। তখন দিদি বললেন যে আমার নাম এরকম অলোকনন্দা দাশগুপ্ত, আমি এরকম আমেরিকাতে থাকি, ইঞ্জিনিয়ার অমুক তমুক, আমি কলকাতাতে এসেছি, আমার এবং আপনার সব বই আমি কিনে নিয়েছি, আপনার খুব ভক্ত আমি। আমার একটাই অনুরোধ, আপনার বইতে, আমার বইগুলোতে যদি আপনি একটু স্বাক্ষর করে দেন, সাইন করে দেন। তো উনি মিনিট খান অল্প কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে আপনি কতদিন আছেন? তখন বললো যে দিদি বললো যে আমি তো তার 3 দিনের মাথায় দিদি চলে যাবে আর কি, মানে পরের দিন চলে যাবে। আমি তো পরের দিন চলে যাচ্ছি, আমার আপনার সঙ্গে আরো আগেই যোগাযোগ করা উচিত ছিল। না 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 না, যোগাযোগ করলে আগে পেতেনও না, আমি কলকাতাতে ছিলাম না, আমি গতকাল কলকাতাতে এসে পৌঁছেছি। তা আমি তো এখন আমার এই ছবির কাজে খুব ব্যস্ত হয়ে আছি। বললেন যে আমি আপনার জাস্ট 5 মিনিট সময় নেবো, আমি জানি আপনি ব্যস্ত হয়ে আছেন এবং অনেকেই আপনাকে এরকম, আসলে আমি এত দূরে চলে যাব, বইগুলো আবার স্বাক্ষর করে পাঠানো, এ করা ঝামেলা। বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আজকে বিকেল 4টের সময় আসতে পারবেন? বলো হ্যাঁ আসতে পারবো বিকেল 4টের সময়। তো বলল ঠিক আছে, তাহলে 4টেয় দেখা হচ্ছে। তখন দিদি বললো আচ্ছা ঠিক আছে, আমার একটু অনুরোধ ছিল, আমার সঙ্গে আমি তো রাস্তাঘাট কলকাতার তেমন চিনি না, আমার ভাই আসতে পারে আমার সঙ্গে? বলে হ্যাঁ নিশ্চয়ই আসবে। ঠিক আছে, তা আমি দিদির সঙ্গে সত্যজিৎ রায়ের বাড়িতে গেলাম। তো বিকেলবেলা ঠিক, দিদি তো একই তা সাহেব মানুষ, তারপর সত্যজিৎ রায়ও সাহেব মানুষরা তো আর আমাদের মানে বাঙালিদের মতো টাইম মেনটেন করে না। দিদিও সেই সাহেবই মানুষ বলেই সে এখন 4টে তো 4টের সময়, মানে আমরা ওখানে পৌঁছে গেছি প্রায় 3:45 নাগাদ। দিদি বললো না না না, 4টের আগে গিয়ে আমি করবো না, আমি দরজায় বেল দেবো না, ঠিক 4টে বাজবে আমি দরজায় বেল দেবো। ঠিক আছে, যথারীতি আমরা নিচে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সে বিখ্যাত বিশপ লেফলয় রোডের বাড়ি, ওপর তলায় দেখছি ওর সেই যে কাজের ঘরের জানলাটা খোলা, মানে বুঝতে পারছি ওখানে উনি কাজ করছেন। তো যাই হোক, তো সেই প্রথমবার, পরে আরো অনেকবার গেছি ওই বাড়িতে, প্রথমবার তো সেই বাড়িতে এসে কাঠের সিঁড়ি বেয়ে উঠলাম, পুরনো বাড়ি, দারুণ। যারা গেছেন, এবং আমাদের মধ্যে রিয়া অনেকবার গেছে এখানে, রিয়ার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, ক্লোজ সম্পর্ক সত্যজিৎ বাবুদের বাড়িতে, বিশেষত মুনিদি এবং বাবুদার মানে ললিতা রায় এবং সন্দীপ রায়ের। তো রিয়ারা তো প্রায় প্রতিবারই গেছে, আমাকেও নানা কাজে কর্মে অনেকবার যেতে হয়েছে। তো যাই হোক, তা সে গেছি, গিয়ে তো সেই
সত্যজিৎ বাবুর সে বিরাট দরজায় বেল টেপা হলো। বেল যখন টেপা হচ্ছে তখন ভেতরে শুনছি ঢং ঢং করে 4টে বাজছে। তখন উনি দেখলাম উঠে এসে সেই দীর্ঘ দেহ, পায়জামা পাঞ্জাবি পরা, সাদা রঙের ঢোলা পায়জামা আর একটা একটু ঘিয়ে কালারের ঢোলা পাঞ্জাবি পরা, উনি এসে দরজাটা খুলে বললেন, বাহ, এত একদম ডট 4টে বাজে, বলে আসুন আসুন বসুন। গিয়ে তো আমি তো ঘরে ঢুকেই একদম সেই মানে সেই আলিবাবার চিচিং ফাঁকের মতো অবস্থা। ওই ঘরে যে কোনোদিন ঢুকতে পারবো, দেখতে পারবো, ওই রকম একটা মানুষ দেখলাম যে সামনে ওই রকম বোর্ডটা রাখা আছে, অনেক রং তুলি সব কিছু দেওয়া আছে। তা উনি বোধহয় কোনো ছবি টবি কিছু আঁকছিলেন। আমার খুব কৌতূহল হচ্ছে যে কি ছবি আঁকছেন সেটা দেখার জন্য, কিন্তু সেটা তো আর বলা যায় না, কারণ আমরা বেশ সামনের দিকে সোফাটাতে এসে বসেছি। দিদি এসে বসে আমাকে বললেন, কই বইগুলো তাড়াতাড়ি বার কর। আমি তো সে বলে, ওরে বাবা, সে তো অনেক বই কিনেছেন। বললো, হ্যাঁ, আমি আপনার যা বই পাওয়া যাচ্ছে সব কিনে দিচ্ছি, কই দেখি। বলে উনি বইগুলো একে একে নিচ্ছেন, আর উনি ওই একটা ঝর্ণা কলম বার করে বলে, আপনার নাম কি? বলে, অলোকনন্দা। তা উনি একটু অলোকনন্দা বলে বেশ এই করে সত্যজিৎ রায় সাইন করে এক একটা করে বই দিদি দিচ্ছে, উনি সাইন করে দিচ্ছেন। আর সাইন করার ফাঁকে ফাঁকে উনি দিদিকে জিজ্ঞেস করছেন, স্বাভাবিক যেরকম হয় আর কি, যে কি করেন, কোথায় থাকেন, কেন আবার কি কি বই পড়েছেন, কি কি ছবি দেখেছেন, আলাপচারিতা যেরকম হয় সেরকমই হচ্ছে। আমি তো আর ওই দিকে নজর নেই। আমার হচ্ছে চারপাশে দেখছি কোথায় কি বই, কিভাবে কি রাখা আছে, দেখছি নাই করা বই, চারপাশে অনেকগুলো কাগজ। পরে জানতে পারলাম ওই সময় উনি আনন্দমেলার একটা এর জন্য ইলাস্ট্রেশন করছিলেন, প্রফেসর শঙ্কুর ইলাস্ট্রেশন করছিলেন। তা উনি আমাকে তা হঠাৎ এই করতে করতে শেষ বইটা করে উনি দিয়েছেন, দিয়ে উনি আমার দিকে ওনার নজর পড়েছে। তখন অলোকনন্দা, আমার দিদি রাঙাদি, বললো, এ আমার ভাই বিশ্বনাথ। তা তখন বলছে যে, ও তুমি কি করো? আমি বললাম যে আমি তো মিনমিন করে, গলায় তো তখন আওয়াজই বেরোচ্ছে না প্রায়। আমি বললাম, আমি স্কুলে পড়ি। কোন স্কুল? তখন আমি বললাম যে পাঠভবন। ওরে বাবা, পাঠভবন, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ক্লাস? আমি বললাম যে 11 ক্লাসে আমি সবে উঠেছি। ও আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে। তা তখন আমার দিদি বলছে, ও কিন্তু খুব ভালো ছবি আঁকে। তখন ওই ছবি টবি আঁকতাম আর কি। তখন তো আর্ট কলেজে যাব বলে মোটামুটি খুব একটা ঠিক হয়নি। তখন ঠিকই ছিল ডাক্তারি পড়বো। তা মোটামুটি ডাক্তারি পড়ার জন্যেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। তা যাই হোক, তা সে তো পরে হলো না। সব কিছু করে মানে সব সুযোগ টুযোগ পেয়েও শেষ অবধি ডাক্তারি না পড়ে ছবি আঁকা শিখতে চলে গেলাম। তো যাই হোক, তো সে তখন আমি তো মানে মানে দিদি মানে আমি কেন মানে সত্যজিৎ রায়কে বলার মতো ছবি তো কোনোদিনই কিছু আঁকিনি। তাছাড়া তখন তো একদম শিক্ষানবিশ, ওই স্কুলে যেরকম ছবি টবি আঁকে লোকে সেরকমই আঁকে। তবে খুব স্কেচ করতে যেতাম বাইরে। তো তখন উনি আমাকে বললেন, কি ছবি আঁকো তুমি? তখন আমি কি বলবো, আমি বললাম যে তখন তো সবে ওইসব ফেলুদার বইগুলো বেরিয়েছে, বাদশাহী আংটি, গ্যাংটকে গন্ডগোল, সব কিছুদিন আগে থেকে বেরিয়েছে। আর ওর সেই অসাধারণ ইলাস্ট্রেশন, লাইনের ড্রয়িং। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে বাদশাহী আংটির সেই যে কাঠের বাড়ি জঙ্গলের মধ্যে একটা ছিল, কতবার যে কপি করেছি ওই ছবিটা, মানে আমরা অনেকেই কপি করেছি ওর ছবি। যাই হোক, তা আমি খালি বললাম যে আমার না কালি কলমে ছবি আঁকতে খুব ভাল লাগে। তা আমি আপনার ছবিগুলোকে খুব নকল করি, কালি কলমে আপনার ছবিগুলো দেখে খুব প্র্যাকটিস করি। তখন বলল, আচ্ছা তাই নাকি, খুব ভালো। তা আমার ছবিটাকে শুধু প্র্যাকটিস করবে কেন, নিজেও আঁকবে তুমি। তা তুমি নিজেও আঁকবে তুমি। তা যাই হোক, তা সেইটে বোধ হয় মোটামুটি লেগে গিয়েছিল। পরবর্তীকালে আর্ট কলেজে গিয়েও সব কিছু করে এখনও সেই কালি কলমেই ছবি এঁকে যাচ্ছি। তা ওর সেই প্রথম দিনের যে অভিজ্ঞতা, সেইটে ভুলবার নয়। সেইটা তো ওকে যারাই প্রথমে দেখেছে, যেমন এইসব মানুষ যারা একদম একটা অন্য শ্রেণীর মানুষ, যেমন ধরুন
এই যে উত্তম কুমারকে যারা কেউ প্রথম দেখেছে, উত্তম কুমারের বলতে গিয়ে একটা স্মৃতি মনে এলো। ও উত্তম কুমার যেদিন মারা যান সেদিন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার মানে আমি তার নামটাও বলছি, তার নাম অভিজিৎ দাশগুপ্ত, খুবই ঘনিষ্ঠ, মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিল অভিজিৎ। আমি আর অভিজিৎ এখন আমেরিকাতেই আছে, ওখানকার অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রফেসর, লাস্ট রচেস্টার ইউনিভার্সিটিতে ছিল অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রফেসর, খুবই নামকরা গণিতবিদ, এখন পৃথিবীর অন্যতম মানে প্রধান গণিতবিদদের একজন অভিজিতের একটা অদ্ভুত খেয়াল ছিল, অভিজিৎ মাঝে মাঝেই বাড়ি থেকে পালিয়ে যেত, এবং পালিয়ে যেত মানে ও পালিয়ে গেলে খালি আমাকে বলে যেত যে দেখ আমি এখানে চলে যাচ্ছি। তো সেদিন উত্তম কুমার যেদিন মারা যান সেদিন সকাল থেকে, তার আগের দিন রাত্রির থেকেই অভিজিতের আবার সেই পালিয়ে যাব রোগটা মানে মাথা চাড়া দিয়েছে, পোকাটা মাথা চাড়া দিয়েছে। তো ও আমাকে ও থাকতো আমাদের বাড়ির খুব কাছেই, আমরা তখন যাদবপুরে থাকতাম, আর ও থাকতো সেই সুলেখার যে কালির কারখানা তার পেছনে যে জায়গা সেইখানেই ও থাকতো। তা তো আমাকে বললো, শোন আমি তোর সঙ্গে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে দেখা করব, তুই আমার সঙ্গে হাওড়া স্টেশন অব্দি চল। মানে অনেক দিনই হয়েছে যে ও পালাতে গিয়ে বলেছে যে এই চল তুইও আমার সঙ্গে চল, আমিও বেশ কয়েকদিন এদিক ওদিক ওর সঙ্গে ঘুরে এসেছি। তবে ও একদম বাড়িতে প্রায় না বলে চলে যেত, এবং কিন্তু যাই ওর বাবা মা পরে জানতেন যে আর কেউ না জানুক, আমি অন্তত জানি, তার জন্য আমাকেই অনেক সময় বলতে হতো যে ও এখানে আছে, ঠিক আছে। তাই যাই হোক, যেদিন উত্তম কুমার মারা যায় সেদিন আমাকে বললো 8B বাস স্ট্যান্ডে দেখা করব তোর সঙ্গে, আমরা 8B করে হাওড়ায় গিয়ে তারপর দেখি। আচ্ছা, ও শাহানা বলছি চিনি, কনফারেন্সে আলাপ হয়েছিল অনলাইন লাস্ট ইয়ার। আচ্ছা 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 আচ্ছা। তা সেই অভিজিৎ, ওর ডাকনাম ছিল বিচ্ছু, তা সেই বিচ্ছু ডাকনাম এখনো বিচ্ছু। তো আমি আর বিচ্ছু 8Bতে চেপে বসেছি। তা ততক্ষণে খবর চলে, আগের দিনই তো মানে সে উত্তম কুমার মারা গেছেন, তারপরে সেই বডি আসবে অমুক তমুক, আর তখন মেট্রো রেলের কাজ হচ্ছে। রাসবিহারী মোড়ের ঠিক একটু আগে আমাদের বাস থেমে গেল, তখন উত্তম কুমারের মরদেহ সেই ময়রা স্ট্রিট থেকে নিয়ে প্রসেশন শেষ হয়ে গেছে। আমার এখনো মনে আছে রাসবিহারী মোড়ের অবস্থা, এখন যে রাসবিহারী মোড় আপনারা সব দেখছো রাসবিহারী মোড়, তখন একদম সেই মাঝখানে সেই টানেল কেটে খোঁড়া, চারপাশে ক্রেন, ভাঙা চোরা সব জায়গা, মানে একদম বিতিকিচ্ছিরি অবস্থা রাসবিহারী মোড়ে। সেই রাসবিহারী মোড়ের আমি ঠিক একটু আগে, আমরা একদম মোড়ের মাথাতেই আমাদের বাসটা দাঁড়িয়ে গেল, আর বাস যাওয়া যাচ্ছে না। আমরা একদম 8B বাসের দোতলা বাস ছিল, সেই দোতলা বাসের একদম সামনের সিটে বসেছিলাম। ওইখান থেকে মনে আছে বাম দিক ডান দিক যেদিকে তাকাচ্ছি খালি মানুষের মাথা ছাড়া কিছু নেই, এমনকি সেই মেট্রো রেলের ক্রেনগুলোর ওপর থেকে মানুষ ঝুলছে জাস্ট। উত্তম কুমারের মরদেহ আসছে, কেওড়াতলায় যাবে, সেটা একটা দেখার মতো দৃশ্য। যাই হোক, সেই উত্তম কুমারের জন্য সেদিন আর বিচ্ছুর পালানো হলো না, কারণ আমরা যেতে পারলাম না, কলকাতা শহর সেদিন ওয়াজ ক্লগড একদম। যাই হোক, তা সেই যেটা বলছিলাম সত্যজিতের সঙ্গে সে দেখা হওয়ার ঘটনা, তো সত্যজিতের সঙ্গে দেখা হওয়ার তারপরেও গেছি আমার মাস্টারমশাই দীপঙ্কর সরকার, যিনি আমার মেন্টর, যার কাছ থেকেই সব কিছু শিখেছি জেনেছি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, তিনি আমাকে আর আমার সহপাঠী কৌশিক মুখার্জি, কৌশিক এখন খুব বড় শিল্পী, ও বম্বেতে আছেন, ও ওখানকার একটা আর্কিটেকচার কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ও খুব বড় ইনস্টলেশন করে নানান ধরনের। আমি আর কৌশিক স্যারের কাছে বলেছিলাম যে সত্যজিৎ রায় তখন বেশ বড়, তখন আর্ট কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার, তো সত্যজিৎ রায়ের কাছে আমরা ওই দেখতে যাবো, সত্যজিৎ রায়ের খেলোর খাতাগুলো একটু দেখতে যাব আমরা, সেইটা যদি একটু ব্যবস্থা করে দেন। অদ্ভুতভাবে উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, সত্যজিৎ বাবুকে বলেই
যে আমার ছাত্র আসবে, দেখবেন খুব স্নেহ করতেন, এখনো স্নেহ করেন, প্রায় নিজের সন্তানের মতোই স্নেহ করেন আমাকে। তা সেইটাতে আমার ওইটা জীবনে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। একটা দুপুরবেলা গিয়েছিলাম, একদম প্রায় দুপুরবেলা 1:30-2টোর সময় পৌঁছেছিলাম। সেদিন উনি তখন বাড়িতে ছিলেন না, খাতাগুলো বার করে রাখা ছিল। সন্দীপদার ঘরে বসে খাতাগুলো দেখেছিলাম। যে খাতাগুলো দেখেছিলাম, 1 নম্বর হচ্ছে গুপি গাইন বাঘাবাইন, 2 নম্বর হচ্ছে সোনার কেল্লা, আর 3 নম্বর আরেকটা কিসের, না এই দুটোই দেখেছিলাম, দুটো খাতাই দেখেছিলাম, সোনার কেল্লা আর গুপি গাইন বাঘাবাইন এর সেই খেরোর খাতা নিজের হাতে স্পর্শ করে দেখেছি। এটা জীবনে একটা মানে, আমার তো রবীন্দ্রনাথকে পাইনি, রবীন্দ্রনাথকে পাওয়া তো সম্ভব না। রবীন্দ্রনাথের নিজের খাতা পাণ্ডুলিপি দেখা প্রায় যেরকম, সেরকমই প্রায় সমার্থক সত্যজিতের সেই স্কেচ খেরোর খাতা, স্ক্রিপ্টের খাতাগুলোকে দেখা, তার সে ক্যারেক্টার ডিজাইনের মতো। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, আমি আমার ওয়ালে শেয়ার করেছি, তোমরা আপনারা সবাই দেখবেন, এই গুপি গাইন বাঘাবাইনের যে, সেটা দেখি আরো স্মৃতিটা মনে এলো, গুপি গাইন বাঘাবাইনের যে খেরোর খাতা, সেটাকে মৃণাল সেনের ছেলে কুণাল সেন, কুণালদাও আমার স্কুলের পাঠভবনের সহপাঠী, আমার মানে অগ্রজ সহপাঠী। সন্দীপদাও তাই, পাঠভবনের অগ্রজ সহপাঠী। কুণালদার সন্দীপদাই প্রথম একসঙ্গে কাজ করে ওই গুপি গাইন বাঘাবাইনের পুরো খেরোর খাতাটাকে ডিজিটাইজ করেছে, করে সত্যজিৎ রায় ফিল্ম বুক আমার পেজে লিঙ্ক দেওয়া আছে। এটা সবাই দেখো, এটা একটা দেখার মতো জিনিস। এটা 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 দেখলে মানে মন ভরে যাবে। এবং আমি দেখতে দেখতেই মনে হচ্ছিল যে এই পাতাগুলো, এই খাতাগুলো দেখেছি হাতে করে, এর থেকে বড় সৌভাগ্য বোধ হয় আর কিছু হয় না। তা এরকম আরও এ আছে সত্যজিতের। আর একটা ছোট্ট, সত্যজিতের তো সেই বলেছিলাম যে সেই আমি ওই কতগুলো পোর্ট্রেট এঁকেছিলাম, সেই ওজন সত্যজিৎ রায় এটা করেছিলেন, ওই কি নাম ওটাকে, ওই সত্যজিৎ রায় প্রেজেন্স বলে একটা হিন্দি সিরিয়াল দূরদর্শনের জন্য করেছিলেন, ছোট ছোট ওর গল্প। তো সেটা গগন চৌধুরী স্টুডিও বলে ওর একটা এ ছিল, যে সব ভূতেদের আত্মারা এসে সিটিং দিত, ভূতরা এসে সিটিং দিত, রাত্রিবেলা গগন চৌধুরী আঁকবে। তো এইটা আমার জীবনে, আমাকে যদি কেউ বলে যে তোমার জীবনে, আমি কি বলে ওটাকে, ছবি এঁকে টেকে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, নাম করা অ্যাওয়ার্ডই পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে, অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড আছে, একাডেমি অফ ফাইন আর্টসের বিড়লা একাডেমির অ্যাওয়ার্ড আছে, অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু আমাকে যদি কেউ বলে, বা পরবর্তীকালে কাজ করতে গিয়ে বিদেশি আমার কাগজ, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজ পেপার ওয়ানে, TTIS 3 বার ওয়ার্ল্ডের বেস্ট নিউজ পেপার তার প্রাইজ পেয়েছি। তা এত সব দেশি বিদেশি প্রাইজ ছাড়াও আমাকে যদি কেউ বলে যে তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার কি, তা সেই শ্রেষ্ঠ পুরস্কারের কথাটা একটু বলি। তা সেই পোর্ট্রেটগুলো করেছিলাম আমি এবং আমার ছবি আঁকার আরেক মাস্টারমশাই, বিখ্যাত শিল্পী তিনি, কাঞ্চন দাশগুপ্ত। কাঞ্চনদা আমাকে, এই যে পোর্ট্রেট করা তোমরা সব দেখছো, তার হাতে করেই কিন্তু হয়েছিল ওই সত্যজিৎ রায়ের ওই প্রজেক্টটা করার থেকে। সেটাতেই কাঞ্চনদা একদম হাতে ধরে আমাকে পোর্ট্রেট করা শেখান, পোর্ট্রেট কি করে করতে হয়। নানান রকমের, যেহেতু আর্টিস্টদের একটা স্টুডিও, তো নানান রকমের পোর্ট্রেট করতে হয়েছিল। তাতে একটাই সত্যজিৎ বাবুদের এ ছিল যে বিভিন্ন স্টেজে, মানে কোনোটা হাফ ফিনিশড, ফুল ফিনিশড, 1/4 ফিনিশড, মানে নানান রকমের, যাতে আর্টিস্টের বড় স্টুডিওতে যেরকম হয় অনেকগুলো কাজ চলছে সেরকম। যাই হোক, সেখানে তো সেই সূত্রে গিয়েই করা, আমার বাবার আঁকা পোর্ট্রেটটাও করেছিলাম। তো যাই হোক, সেই পোর্ট্রেট যখন করা হলো, প্রায় গোটা 60 অয়েল কালারে পোর্ট্রেট করেছিলাম। মানে ওই সময়টা প্রায় 3-4 মাস নাওয়া খাওয়া ভুলে কাজ করেছি। দিনে 24 ঘন্টার মধ্যে মনে হয় 18 ঘন্টা 19 ঘন্টা তো কাজ করেইছি একদম। মানে একটা জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে কাজ হয়েছিল, ওখানেই থাকতাম, খেতাম, শুতাম, সবই, দিন নেই রাত নেই, খালি কাজ করেছি। তো সেটারই কিছুটা সুফল এখন পাই। তা যাই হোক, যেটা কথা না বাড়িয়ে যেটা বলি, সেটা হচ্ছে যে যেদিন পোর্ট্রেট টোর্ট্রেট আঁকা শেষ হয়ে গেল, শিল্প নির্দেশক ছিলেন অশোক বসু। অশোকদা আমাকে খুব ভালোবাসতেন।
তো অশোকদা আমাকে বললেন যে সেটে সবগুলো সেই একটা করে একটা টেম্পো মতো করে এগুলোকে সব পৌঁছে দিলাম টালিগঞ্জে ইন্দ্রপুরী স্টুডিওতে। গগন চৌধুরীর সেট পড়েছে। তা আমাকে বললেন উনি যে অশোকদা যে তুমি এটাকে সাজিয়ে দাও। হ্যালো, আমি সাজিয়ে দেবো? মাথা খারাপ নাকি? না 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 না, তুমি তো ছবি টবি আঁকার মধ্যে আছো, তা তুমি তো জানো যে একজন আর্টিস্টের স্টুডিও কিরম ধরনের কিরকম হতে পারে। তুমি এই ছবিগুলোকে মোটামুটি সাজিয়ে দাও। আমি দু একটা ছবি দেখে পছন্দ করছি, যেটা স্ট্রাইকিং লাগছে সেগুলোকে একটু সামনের দিকে রাখবে, আর বাকি তুমি মোটামুটি ছবির পজিশনগুলো করে ওটাকে সাজিয়ে দাও। এটা সাংঘাতিক একটা দায়িত্ব, হাত পা কাঁপছে। যাই হোক, এদিক ওদিক করে যতটুকু ভালো মনে হয়েছিল সব করে সেদিন তো স্টুডিও সাজিয়ে দিলাম। অশোকদাও দেখে মোটামুটি বললেন সব ঠিকঠাক আছে। টুকটাক এদিক ওদিক একটু পরিবর্তন করলেন। বললেন কালকে একদম সকালবেলা 10টার মধ্যে চলে আসবে। 10টার সময় কিন্তু মানিকদা আসবে, দরকার হলে তুমি 9:30টায় চলে আসবে। আমি বললাম ঠিক আছে, 9:30টায় চলে আসবো। দুরু দুরু বুকে ইন্দ্রপুরী স্টুডিওতে পরের দিন সকাল 9:30টায় গিয়ে উপস্থিত। তো বললেন চলে এসেছো, খুব ভালো। মানিকদা ফোন করেছিলেন, বেরিয়ে গেছেন। মানিকদা একটু পরেই ঢুকছে। সেটে গিয়ে থাকো তুমি। আমি তো সেটে গিয়ে চুপচাপ বসে আছি। তো এদিক ওদিক কাজ চলছে, লাইট চলছে, অমুক তমুক হেনা তেনা। এইবার সেই মুহূর্তটার কথা আসি যে শুনলাম দূর থেকে যে সত্যজিৎ বাবু এসে গেছে, মানিকবাবু এসে গেছে। তো সত্যজিৎ রায় এসে বললেন দূর থেকে, স্টেজ সেটের ওপাশ থেকে শুনছি অশোক দাস কথা বলছে, সব রেডি? বলে হ্যাঁ সব রেডি, সব লাইট ফাইট সব হয়েছে, ঠিক আছে দেখি। বলে উনি সেটে ঢুকলেন। ঢুকেই ওর যে সেই ঢুকেই থমকে গেলেন। ঢুকেই গিয়ে ওর যে সেই এরম করে দেখে একদম সেই এরম করে হাতটা এরম করে নিয়ে উনি দেখতেন, এটা ট্রেডমার্ক করছে দেখার ভঙ্গি। ওরকম ট্রেডমার্ক ভঙ্গিতে উনি চারপাশে সেটটাকে একদম মানে পর্যবেক্ষণ করছেন, সে কোথায় ছবি আছে কি আছে। আমার তো একদম মানে গেল, একদম মানে বুক ঢিপ 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 করছে যে কি ব্যাপার। তো এর আগে উনি ছবি একটিও দেখেননি। মানে আমি যে ছবিগুলো এঁকেছি, অশোকদা একদিন এসে দেখে গিয়েছিলেন, বললেন একদম ঠিক আছে, কাজ চালিয়ে যাও। আর তারপরে আমি ছবি সাজিয়েছি। উনি প্রায় মিনিট 3-4 দেখলেন, দেখে খালি একটাই কথা বললেন, বাহ। এই বাটা সেই পটল বাবুর আহ মতো, সেই পটল বাবু ফিল্ম স্টার পটল বাবু যেমন আহ বলেছিল, বলে একটা প্রচন্ড তৃপ্তি পেয়েছিল। এই বাটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। আমি যেদিন হয়তো চলে যাব এই পৃথিবী থেকে, সেদিন যেন এই বাহ এই স্মৃতিটা নিয়েই চলে যেতে পারি যে ওরকম লেভেলের একজন মানুষ, তিনি একবারে মানে সেই মানে কোনো এনজি শট নয়, নট গ্রান্টেড শট নয়, একবারই ওকে শুধু তো করেননি, শুধু বললেন বাহ। তারপরে অশোকদা পরিচয় করিয়ে দিলেন আমার সঙ্গে যে এ মূলত করেছে, কাঞ্চনবাবুও করেছে। তা উনি জিজ্ঞেস করলেন যে কি কি এতে করছো। ও আর আরেকটা কথা ছিল, উনি বলেছিলেন যে দেখো এটা যেটা ভূতের ব্যাপার হবে, তো তাই জন্য কোনো পরিচিত লোকজনের মানে জীবিত কোনো লোকজনের ছবি যেন না হয়, সেই নিয়ে অনেক অশান্তি হতে পারে, কারণ এইসব টেকনিক্যাল ঝামেলা আমরা করতে পারবো না। জীবিত লোকজনের মধ্যে একজনেরই ছবি ছিল, আমার বাবার, যেটা আমি করেছিলাম। তো আমি বললাম যে না, ওই দিক দিয়ে নিশ্চিত থাকুন, ওটা কোনো এ ছিল না। আমার মনে আছে, এখন জানি না সেই পোর্ট্রেটগুলো সব কোথায় গেল অত। তারপরে সত্যজিৎ রায়ের ইউনিটের মধ্যে ছিল, অনেক ইন্টারেস্টিং কাজ করেছিলাম। একটা অসাধারণ পোর্ট্রেট করেছিলাম, আমার মনে আছে, আব্দুল করিম খাঁ সাহেবের, আব্দুল করিমের পোর্ট্রেট করেছিলাম। তারপর এরকম অনেক গায়কের পোর্ট্রেট করেছিলাম, বিখ্যাত সব গায়কদের, বাজনদারদের, গায়কদের। কারণ আব্দুল করিম খাঁ সাহেবের সে একটা অদ্ভুত ক্যারেক্টার ছিল না, সেটা ভাঙা গাল, মুখ, এরকম একটা গোপ, সে মাথায় একটা সে ফেজ টুপি মতো, ও ইন্টারেস্টিং। মানে এক একটা মানে কোনো একটা মুসলিম ক্যারেক্টার, কোনো একটা অন্য ক্যারেক্টার, বিভিন্ন রকমের ক্যারেক্টারগুলোকে সব নিয়ে করে। তো যাই হোক, সেই ছবিগুলো যে কোথায় গেল এখন আর জানি না, কিন্তু ওই বাহটাই আমার সবচেয়ে ভালো লেগেছিল। সেদিনের শুটিংটা দেখেছিলাম, তারপরেও 2-3 দিন শুটিং দেখেছিলাম। অসাধারণ ডক্টর শ্রীরাম লাগুর
অভিনয় দেখলাম, অসাধারণ অভিনয় ডক্টর শ্রীরাম লাগু। তো সেইটে খুবই ভালো, খুবই ভালো লেগেছিল, খুবই লেগেছিল। তো সত্যজিৎ নিয়ে অনেক কথা হলো, সত্যজিৎ নিয়ে অনেক কথাই বললাম, আরও অনেক, মানে কি বলবো যে মানে সত্যজিতের শুধু সত্যজিৎ রায় নয়, সত্যজিৎ রায়ের ইউনিটের সঙ্গে একটা খুব গভীর যোগাযোগ ছিল আমার। কারণ কামুদার সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল, কামু মুখার্জির সঙ্গে খুব ভালো, অশোকদার সঙ্গে যোগাযোগ ছিল, সন্দীপদার সঙ্গে তো যোগাযোগ ছিলই একটা সময়, খুবই ভালো যোগাযোগ ছিল সন্দীপদার সঙ্গে। অনেক টুকটাক বিভিন্ন রকম অনেক ব্যাপারে, ছোটোখাটো অনেক ব্যাপারে ওদের ইউনিটের সঙ্গে কাজকর্ম করেছি। যেমন একবার ওদের সেই ঘরে বাইরের শুটিং হবে, ঘরে বাইরের শুটিংয়ে সেই জায়গাটা আছে না যেখানে ভিক্টরকে সব লোকজনরা এসে, ওই সব স্বদেশি ছেলেরা এসে বলছে যে আপনি সব কাপড় পুড়িয়ে দিন, কাপড় বিদেশি কাপড় পুড়িয়ে দিন। ভিক্টর বলছে যে না আমি পোড়াবো না। ওই স্বদেশি ছেলের দলের মধ্যে আমরা সব বন্ধু বান্ধবরা ছিলাম, আমাদেরকে ওই চকদিঘিতে শুটিং করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। তো সেখানেও সত্যজিৎকে দেখেছি। সেখানে সত্যজিৎকে দেখতে গিয়ে আবার আরও একটা পরিচয় সত্যজিতের পেয়েছিলাম, অদ্ভুত ছোটোখাটো জিনিস, লিটল থিংস ম্যাটার্স দ্য মোস্ট আমার কাছে মনে হয় জীবনে। এই ছোটোখাটো জিনিস থেকেই, খুব ছোট ক্ষুদ্রের মধ্যেই একটা খুব বড় জিনিসের সন্ধান পাওয়া যায়। এই যাই হোক, সেই শুটিংয়ে তো অনেক মজা হয়েছিল। এই একটা মজার গল্প সেই শুটিংয়ের, ওটায় বলবো। তা সেই গল্প মানে সেই শুটিংয়ে একটা মানে দুষ্টুমি করে বদমাইশি করতে গিয়ে আমরা খুব বিপদে পড়ে গিয়েছিলাম। তা সেই শুটিংয়ে আমরা ওই যেদিন আমাদের শুটিংগুলো হয়ে গেল, শুটিং হয়ে যাবার পর লাঞ্চ ব্রেক হয়েছে, আমরা সব লাঞ্চ টাঞ্চ খেয়েছি। আমরা বেশ 15 জন ছিলাম, 15 জন বন্ধু বান্ধব সব গেছি। সবাই তখন কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, দারুণ বন্ধু বান্ধব সব। তা সবারই একটা যে সত্যজিতের সঙ্গে ছবি তুলব। আমার তখন একটা সেই ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট বার করেছিল, ন্যাশনাল ক্যামেরা, সেই ছবি 35mm ছোট্ট একটা ক্যামেরা ছিল। তা আমি একমাত্র ক্যামেরা নিয়ে গেছিলাম। তখন তো আর এত মোবাইল, এত ক্যামেরা সুলভ ছিল না, কারুর কাছেই ক্যামেরা থাকতো না। আমার একটা ক্যামেরা ছিল, আমি ওই ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম। তার ফলে যেটা হয়েছিল, ঘরে বাইরেতে সেই শুটিংয়ে অনেক ছবি তুলেছিলাম, সব ছবিই তুলেছিলাম আমি, বন্ধু বান্ধবদের ছবি, আমি ছবি থেকে বাদ হয়ে গিয়েছিলাম। যাই হোক, তা সেই সবারই একটা ইচ্ছে যে সত্যজিৎ বাবুর সঙ্গে একটা গ্রুপ ফটো তুলবো, কারণ পরের দিন আমরা বেরিয়ে চলে আসবো। এখন সত্যজিৎ রায়ের সঙ্গে গ্রুপ ফটো তুলবে, তা উনি ওকে কি বলবে কে? তা উনিও খেয়ে দিয়ে উঠে, আমার এখনো মনে আছে যে একটা ব্লু রঙের, ডার্ক ব্লু রঙের বুশশার্ট, একটা গ্রে রঙের ঢোলা প্যান্ট, আর সেই কোলাপুরি চটি। আর চকদিঘি রাজবাড়িতে একেবারে গ্র্যান্ড স্টেয়ার কেস উঠে গেছে ওপরে, একদম সেই ওই সেই স্টেইন গ্লাসের একটা উইন্ডো, দুপুরবেলা সেখান থেকে আলোটা এসে পড়েছে। আর সেই স্টেয়ার কেসের সামনেই বিরাট একটা শ্বেত পাথরের টেবিল, ওই টেবিলটার পাশেই একটা রিক্লাইনার রাখা আছে, রিক্লাইনারে এসে উনি বসেছে। আমি দেখলাম এই সুযোগ, এই সবাই লাঞ্চ করে এরপর এসে খেতে। তা আমি তো গিয়ে যথারীতি, কেউ আর বলার নেই, কেউ কারুর সাহস নেই বলার। তা আমি যথারীতি গিয়ে এরকম করে মিনমিন করে বললাম যে না, এরকম আমরা এরকম দীপঙ্কর দাস, হ্যাঁ দীপঙ্কর দাস ছাত্র এসছি, তা আমরা একটু আপনার সঙ্গে একটা ছবি তুলবো। তাই নাকি? কোথায় সব? হ্যাঁ, এই যে একটু এই পাশেই জাস্ট বারান্দায় যদি 1 মিনিট একটু আসেন, আমরা ছবি তুলে নেব। এই যে ছোট জিনিসটার কথা বলতে যাচ্ছিলাম, বারান্দাতে মানে উনি উঠতে গিয়ে উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমরা তো সকাল থেকে শুটিং করছো, খাওয়া দাওয়া কিছু হয়েছে, খেয়েছো? এই যে জিনিসটা, এই যে আমরা কোথাকার কে, যে একটা মানে সাধারণ সামান্য এক্সট্রা কতগুলো ইয়াং ছেলে, আমরা যেখানেই হোক, যেখানে জায়গায় খেয়ে নিতে পারবো, কোনো ব্যাপারই না। কিন্তু ওর মতো একটা মানুষ, এই যে ছোট্ট একটা মানে একটা স্নেহের জায়গা, যে খেয়েছো তোমরা, এইটা আমাকে বড্ড স্পর্শ করেছিল, খুব স্পর্শ করেছিল। এটা মনে হয়েছিল যে অত্যন্ত ভালো মানুষ না হলে, খাঁটি মানুষ না হলে, একদম
মাটির মানুষ না হলে বোধহয় এটা কেউ জিজ্ঞেস করতে পারতেন না যে তোমরা খেয়েছো তো। এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে আমি মৃণাল সেনের মধ্য দুই একবার মৃণাল সেনের ইউনিটে শুটিং দেখতে গেছি, দেখেছি যে মৃণালবাবুও কিন্তু অন্য যেমন সত্যজিৎ বাবুর খাওয়া দাওয়া নিশ্চয়ই আলাদা জায়গায় অবশ্যই হতো, কারণ খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনও থাকতো, কিন্তু মৃণালবাবুকে দেখেছি যে উনি কিন্তু একদম টেকনিশিয়ানদের সঙ্গে বসে খাচ্ছেন, কোনোদিন আলাদা করে খান, একদম টেকনিশিয়ানদের সঙ্গে বসে, একদম লাইট বয়দের সঙ্গে বসে মাটিতে পাত পেড়ে বসে খাচ্ছেন এক খাবার। তো যাই হোক, তো যে কথাটা একটু মজার কথা বলি, অনেক সিরিয়াস কথা হচ্ছে। তা আমরা চকদিঘির শুটিং সেরে ফিরছি, তা একটা বেশ অনেকটাই ডিস্টেন্স, সবাই খুব টায়ার্ড, একটা বড় বাস, সে বাসের মধ্যে সামনের দিকে কামুদা, বাবুদা, মানে সন্দীপ রায় এরা সব আছেন, সুব্রত লাহিড়ী, তারপর ওদের অ্যাসিস্ট্যান্টরা যারা পুনুদা, রমেশ সেন্টেন সব আছে, পেছন দিকে ইউনিটের কিছু লোকজন, আর তারপরে একদম পেছনের দিকে আমরা বন্ধুরা। তা যাই হোক, আমি, আমার ভাই আছে, আমার ভাইয়ের যমজ ভাই সোমনাথ আছে, সব কিছু আছে। আমার এক বন্ধু ছিল, মানে খুবই ক্লোজ বন্ধু, সেটা হচ্ছে মান্তু বলে। তা মান্তু খুবই দুষ্টুমি করতো, আমি আর মান্তু ভীষণ দুষ্টুমি করেছি, অনেক দুষ্টুমি করেছি। তা যাই হোক, আমাদের তো ঘুম আসছে না, আমাদের হচ্ছে যে সব কিছু ওই যেটা হয় আর কি, এর মাথা চাটি মেরে বেড়াচ্ছি, ওর মাথা এ করে বেড়াচ্ছি। তা কিছুক্ষণ বাদে যেই ঘুমোচ্ছে তার মাথা চাটি মেরে বেড়াচ্ছি, কিছুক্ষণ এ করে আমি টার্গেট দেখেছি আমার ভাই ওই বাঁ দিকের একটা সিটের ধারের সিটে বসে অনেকক্ষণ ধরে ঢুলছে, আর আমাদের ঘুম আসছে না, ও কেন ঢুলবে। তা আমি মান্তুকে বলেছি যে দেখ, ওই ও ঘুমোচ্ছে, ওকে থাবড়া মারতে পারবি? বলে হ্যাঁ পারবো। ঠিক আছে বলে কিছুক্ষণ দেরি হয়েছে, এর মধ্যে আমি সাইড করে নিয়েছি, তুই মারবি জোরে, তুই গালে এরকম করে মারবি, আমি মাথায় টাকে মারবো, এরকম করে মেরে দুজনেই টুক করে পেছনের সিটে বসে যাবো। ঠিক আছে, গাড়ি চলছে অন্ধকারে হাইওয়ের ওপর দিয়ে, হঠাৎ মান্তু বললো রেডি, আমি বললাম হ্যাঁ রেডি। হঠাৎ মান্তু, বেশ মোটা হাত ছিল, হঠাৎ দেখি চাওয়াত করে একটা শব্দ, মানে কারুর গালে একটা ঠাটিয়ে থাপ্পড় পড়েছে, আর যেই চাওয়াত করে শব্দ, আর আমি মাথার মধ্যে কাপ করে একখানা গাঁটটা মেরেই দুজনে চুপ করে বসে পড়েছি। যেই চুপ করে বসে পড়েছি, আমি তো ভাবছি যে ভাই উঠে কি বলবে, হঠাৎ দেখি একটা মানে চেরা বিচ্ছিরি টাইপের গলা, সে হঠাৎ দেখি মানে জড়ানো একটা বিচ্ছিরি টাইপের গলা, হঠাৎ বলছে কে রে, কোন শুয়ারের বাচ্চা এসে চটটা মারলি, কে তুই বল। আমি তো বুঝেছি ফাউল হয়ে গেছে, কোনো সময় ভাই ওখান থেকে উঠে গেছে, কেউ একটা এসেছে, আমি কোনো রকমে, সে তো এসে দেখছি পেছন দিকে সে একদম করে আওয়াজ করছে, ওই লেভেলটা থাপড়া খেয়েছে, মাথার মধ্যে গাঁটটা, মাথার মধ্যে বোধহয় আলুও হয়ে গেছে। কে শুয়োরের বাচ্চা, কে মেরেছিস বল, মানে অকথ্য গালাগালি খিস্তি, এবং যে এ করছে বোঝাই যাচ্ছে সে মদ্যপান করে একদম সাংঘাতিক হয়ে গেছে। কিছুক্ষণ বাদে আমি বুঝলাম তিনি হচ্ছেন পচাদা। পচাদা হচ্ছে মেকআপ ম্যান অনন্ত দাসের হেড ড্রেসার, মানে ড্রেসগুলো সব এ করে। পচাদা অসাধারণ মানুষ ছিলেন, মানে এরকম হাতের কাজ আমি কারুর দেখিনি, এরকম সেলাই, এরকম হাত। পচাদা তো মানে বাস মাথায় তুলেছে, কেউ এই যে দীপঙ্করের ছাত্ররা সব এসছে, মাস্টারমশাইয়ের ছাত্ররা, এই বদমাইশগুলো আমার মেরে দাঁত ফেলে দিয়েছে। আর সত্যি আমরা আর চোখে দেখছি মুখের এখানটা এরকম ফুলে গেছে, এমন জোর থাপড়া খেয়েছে। তারপর তো যাই হোক, অমুক তমুক, সে প্রচন্ড অশান্তি, ইউনিটের লোকজন গন্ডগোল, আর আমরা তো ভাবছি যে আমার মাস্টারমশাইকে কি না কি বলবেন, কি করবেন। মান্তু তো ভয় থরথর করে কাঁপছে। এই অবস্থায় ওই রকম মার চেঁচামেচি করতে 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 আমরা বর্ধমানের ইউনিভার্সিটি গেস্ট হাউসে এসে উঠেছি। তো তারপর আমি দেখলাম যে না, এটা তো সারেন্ডার করে দেওয়াই উচিত, নইলে এটা একটা হয়ে যাবে। তা আমি বাবুদার কাছে গিয়ে বললাম যে সন্দীপদা, এরকম একটা ব্যাপার, এরকম ভুল হয়ে গেছে, ভেরি সরি, আমরা আমাদের বন্ধুকে একজন মারতে গিয়ে ভুল করে ওনাকে আমরা এ করে ফেলেছি, আপনি যদি বলেন তাহলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কামুদা পাশ থেকে কামুদা বলছে না 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 না, ওরে বাবা রে, ক্ষমা চেয়ে নিতে উঠলেই বললেই তার মুশকিল হয়ে যাবে, ও কি আর ক্ষমার স্টেজে আছে নাকি, ও কি আর
ক্ষমার স্টেজে আছে নাকি? হ্যালো, মানে বললো না না, ও এখন তুড়ি অবস্থা। বলে কেন? বললো আমি ওর ওষুধ দিয়ে দিয়েছি। বলে কি করেছে? তখন বলছে ও একটা পাইন্ট কিনে দিয়ে দিয়েছি, ওর ওদের সকালবেলা সব ভুলে যাবে। যাই হোক, তো সত্যিই সকালবেলা পচাদা ভুলে গেলেন, এবং পচাদার সঙ্গে পরবর্তীকালে পচাদার সঙ্গে আমি কাজও করেছি। আমাদের একটা নাটকের গ্রুপ ছিল, তো সেখানে পচাদা কিছু ওই হেড গিয়ার, মানে ওই মাথার মুকুট টুকুট তৈরি করেছিলেন, ওই সেলাই করে দিয়ে গিয়েছিলেন। অসাধারণ, মানে ওই লেভেলের সেলাই, ওই লেভেলের কাজ। একটা ব্যাপার কি জানো তো, এইসব গুণী মানুষ, এত ভালো তাদের হাতের কাজ ছিল, এদের কথা কেউ জানলো না। এরা চেতলাতে থাকতেন, ওই বাংলা মদ খেয়ে আর এই খেয়ে এরা নষ্ট হয়ে গেল একদম। মানে এরা যে কত গুণী মানুষ ছিলেন, টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত গুণী মানুষ এরকম করে চলে গেলেন, তার কোনো মানে এই নেই। তো যাই হোক, সত্যজিতের কথা তো অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর একটা দুটো ছোট গল্প একটু বলি। আমার জীবনে আরেকটা বড় অভিজ্ঞতা হচ্ছে, আমি আজ থেকে 25 বছর আগে, 26 বছর আগে, আমি আর আমার বন্ধু ব্যারি ওব্রায়েন মিলে আমরা একটা অনুষ্ঠানের সূচনা করেছিলাম। অনুষ্ঠানটা হচ্ছে দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স, যেটার কথা হয়তো তোমরা অনেকেই শুনেছো। প্রতি বছর গত 25 বছর ধরে এটা হয়ে এসেছে। স্কুলের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ দেওয়া হয়। প্রাইজ দেওয়াটা বড় কথা না, আমরা বিভিন্ন জায়গা থেকে, আমরা বলবো সেটা আমাকেই করতে হয়েছে। এই আমার জীবনটা ঠিক এতটা সমৃদ্ধ হতো না, মানে এতটা কোনোভাবেই সমৃদ্ধ হতো না, যদি না আমি এই স্কুল অ্যাওয়ার্ডসের কাজের সঙ্গে যুক্ত হতাম বা এই কাজ করতাম। এই স্কুল অ্যাওয়ার্ডসের কাজ করতে গিয়ে, মানে দেখতে সাধারণ কিন্তু এত অসাধারণ সুপারম্যান সব মানুষদের সঙ্গে মিট করেছি, তাদের পায়ের ধুলো নিতে পেরেছি, যে জীবনে মনে হয়েছে যে এগুলো প্রত্যেকটি এক একটি মানে সঞ্চয়। এই সঞ্চয় যদি না হতো তাহলে বোধহয় জীবনকে এত ভালোবাসতে পারতাম না। ছোট করে 2-3 জনের কথা বলি। মনোজ ঘোষ বারাসাতে থাকেন, এখন অনেক বয়স হয়েছে। ছোট্টবেলায় মনোজ ঘোষের যখন 6 বছর বয়স, খুব গরিব ঘরের সন্তান ছিলেন, পোলিওতে 2টো পা নষ্ট করেছে, আর হাঁটাচলা করতে পারতেন না, মাটিতে ঘষতে 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 হাঁটতেন। ওই অবস্থায় স্কুলের গণ্ডি পেরোন, কলেজের গণ্ডি পেরিয়ে বারাসাতের ওই ডাকবাংলো মোড়ের একটু কাছেই ওর বাড়ি ছিল, ওইখানে ওদের পৈতৃক বাড়ি। ওখান থেকে প্রায় মাইল 3 ভেতরে একটা গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুলে উনি পান, একটা চাকরি পান, মাস্টারমশাই পরে হেডমাস্টারমশাই। 26 বছর ওই মানুষটি ওই স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন। আশ্চর্যের বিষয় কি জানো, ওই 26 বছরের মধ্যে বোধহয় শেষ 6-7 বছর উনি হুইল চেয়ারটি পেয়েছিলেন, তার আগে হুইল চেয়ার ছিল না। ওই 2 হাতে হাত ধরে মাটিতে পাটা ঘষতে 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 উনি যেতেন, ওই 3 মাইল রাস্তা যেতেন। এই 26 বছরে একটি দিনের জন্যও মনোজ বাবু ওনার স্কুলে লেটে পৌঁছান। ঝড় হোক, জল হোক, কাদা রাস্তা হোক, বৃষ্টি হোক, তুফান হয়ে যাক, আর যেদিন লেটে উনি পৌঁছতেন, 1 দিন 2 দিন হয়তো খুবই অসুবিধে, শারীরিক অসুবিধে, ওই কাদা রাস্তার মধ্যে ওই হাত দিয়ে হামাগুড়ি দিতে দিতে লোকটা গেছে। যেদিন উনি লেটে পৌঁছেছেন সেদিন উনি নিজে অ্যাটেন্ডেন্স খাতাটা খুলে সবার আগে নিজেকে অ্যাবসেন্ট করে দিতেন। এতটাই পাঞ্চুয়াল ছিলেন যে ওই অঞ্চলে লোকে মনোজবাবুকে নাম দিয়েছিল ঘড়ি বাবু। মানে উনি যে সময় যে জায়গা দিয়ে পাস করতেন, 10টা 5-এ এই জায়গাটা দিয়ে পাস, মানে ধরুন 9টা 45-এ এই জায়গাটা দিয়ে পাস করছেন, মানে প্রতিদিন 9টা 45-এই ওই জায়গা দিয়ে পাস করতেন। মানে ওকে দেখে লোকে ঘড়ি মেলাতো, তাই জন্য ওনার নাম হয়েছিল ঘড়ি বাবু। তাই ঘড়ি বাবুর সঙ্গে দেখা হয়েছিল। ঘড়ি বাবুর
মানে ইমোশনাল হয়ে যাই খুব। গৌরীবাবুর পা ধরতে পেরেছিলাম, তার পায়ের ধুলো মাথায় নিতে পেরেছিলাম। অসাধারণ মানুষ, এরকম শিক্ষক একজন ভাবা যায় না। না, যে যে হাঁটতে পারে না, চলতে পারে না, সে ২৬ বছর ওই এক টানা কাজ করেছেন। এই কোনো রকম মানে মুখে ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো বিরক্তি নেই, কোনো কিচ্ছু নেই। এরকম মনোজবাবুর মতো আরেকজন এ ছিলেন, পাত্র, উত্তম পাত্র। তো সেই ভদ্রলোক একটা দিন মজুরের ছেলে ছিলেন, ফার্স্ট জেনারেশন লার্নার। মেদিনীপুরের ঘাটালে কংসাবতী নদীর পাশে একটা ঝুপড়িতে ওরা থাকতেন। বাড়িতে কেউ কোনোদিন লেখাপড়া শেখেনি। সারাদিন সকালে মাটি কাটতো, এ করতো, সবকিছু করতো। তা সেই পাত্র বাবু ছোটবেলা থেকে খুব শখ ছিল লেখাপড়া করবে। তা ওই মাটি ঝাড়তে ঝাড়তে, মাটি কাটতে কাটতে গ্রামের স্কুল থেকে কোনো রকমে প্রাইমারি স্কুলে পাশ করেন। তারপরে পয়সার অভাবে কিছুদিন সেকেন্ডারি স্কুলে ভর্তি হতে পারেননি, সেকেন্ডারি স্কুল থেকে পরে পাশ করেন। প্রাইভেটে বিএ পাশ করেন। প্রাইভেটে বিএ পাশ করে উনি ওই ঘাটালের ওখানে, দাসপুরে ঘাটালের ওখানে একটা ছোট্ট প্রাইমারি স্কুলে, যেটা প্রায় ভেঙে পড়ে, ওই প্রাইমারি স্কুলে কোনো ছাত্রছাত্রী ছিল না, সেই প্রাইমারি স্কুলের উনি একেম এবার দ্বিতীয় হেডমাস্টার এবং একমাত্র টিচার। তিনি ওই পাত্রবাবু ওখানে হলেন, এবং হয়ে একদম মানে জাদুকাঠি, ম্যাজিক কি করলেন জানো তো? মানে স্কুলটাকে এমন করে ডেভেলপ করলেন, মানে কোনো মানে ওর প্রাইমারি স্কুল তো সায়েন্স ল্যাবরেটরি বলতে কিছু নেই, কিন্তু উনি সেই সময় বসে চার্ট তৈরি করেছেন, মডেল তৈরি করেছেন। এবং শুধু তাই না, ওনার স্কুল আরম্ভ হতো সকালবেলা 10টার থেকে। যদি উনি বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন এই ভোরবেলা 6:30, 6:45 থেকে। কি করতেন? যেরকম করে লোকে গরু ছাগল তাড়িয়ে নিয়ে খোঁয়াড়ে নিয়ে আসে, তেমনি গ্রামের পর গ্রাম ঘুরে উনি ছাত্রছাত্রীদের তাড়িয়ে নিয়ে এসে রোজ স্কুলে জড়ো করতেন। স্কুলে জড়ো করে ক্লাস নিতেন, একাই ক্লাস নিতেন। পরবর্তীকালে দুজন ওর টিচার এসেছিল, আমি যখন গেছি দুজন টিচার এসেছিল। তা সেই পাত্রবাবু এত ভালো একটা অসাধারণ স্কুল তৈরি করেছিলেন যে অমর্ত্য সেন যখন নোবেল প্রাইজ পেলেন, অমর্ত্য সেন তো সব টাকাটা প্রাথমিক শিক্ষার এর জন্য অনুদানের, প্রাথমিক শিক্ষার যে কি করে উন্নতি করা যায় সেই জন্য রিসার্চের জন্য প্রতিচি ট্রাস্ট করে তাকে দিয়ে দিলেন। ওই প্রতিচি ট্রাস্ট যখন বিভিন্ন প্রাইমারি স্কুলের রিভিউ করছে, তখন তারা ওই দাসপুরে পাত্রবাবুর স্কুলে যায়। এবং এটি আমি পাত্রবাবুর খবর আমি প্রথম পাই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আমার অগ্রজ একজন অধ্যাপক আছেন কুমারেশবাবুর কাছে। পরবর্তীকালে আমার বন্ধু কুমার রানার কাছ থেকে আমি পাই। তা তখন পাত্রবাবু যেটা করেছিলেন সেটা হচ্ছে যে অমর্ত্য সেন পাত্রবাবুর নিজের স্কুলটা দেখে অমর্ত্য সেন লিখে দিয়েছিলেন, এরকম মডেল স্কুল যদি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি জায়গায় একটি করে অন্তত থাকে, তবে প্রাথমিক শিক্ষার কোনো রকম সুষ্ঠু এবং সুস্থ প্রাথমিক শিক্ষার কোনো রকম অভাব এই রাজ্যে থাকবে না। মানে ভাবো, অমর্ত্য সেনের মতো লোক ওই একটি স্কুল দেখে লিখে দিয়েছিল। সেই পাত্রবাবুর সঙ্গে আমার দেখা। পাত্রবাবুকে আমি নিয়ে এলাম, পাত্রবাবুকে বললাম আমরা আপনাকে স্কুল অ্যাওয়ার্ডে ডেকে নিয়ে আসবো, আপনার স্কুলের জন্য কিছু টাকাও দেব, আপনি যদি একটু আসেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই আসবো স্যার, আসবো, নিশ্চয়ই আসবো। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল আমার সঙ্গে। একদিন পাত্রবাবু আমাকে ফোন করলেন, বললেন যে স্যার আমার না খুব পেটে ব্যথা, ভীষণ ব্যথা হয়,
আপনি একটু কলকাতা আমাকে ডাক্তার দেখিয়ে দিতে পারবেন? আমি বললাম, হ্যাঁ আসুন, ডাক্তার দেখিয়ে দেবো। তা উনি এলেন, এসে ডাক্তার দেখানো ওই জন্য আমি আমার বন্ধু বান্ধব বিভিন্ন জায়গার লোকজন তাদেরকে দেখালাম ডাক্তারের জন্য। নানান রকমের টেস্ট হলো। টেস্ট যখন শেষ হলো, টেস্ট করে জানা গেল পাত্রবাবুর প্যানক্রিয়াটিক ক্যান্সার একদম লাস্ট স্টেজ। এতদিনের অনিয়ম, এতদিনের না চিকিৎসার ফল, বহুদিন থেকে এটা হয়েছে, পেটের যন্ত্রণা, একদম শেষ স্টেজ। নিয়ে গিয়েছিলাম গৌতম ভট্টাচার্য, সরোজগুপ্তর ওখানে যিনি প্রধান, গৌতমবাবুর কাছে নিয়ে গেছিলাম। গৌতমবাবু কি দুঃখ করলেন, বললেন যে বিশ্বনাথবাবু এত শেষ স্টেজে আমার কাছে এনেছেন। আমি বললাম, তখন হচ্ছে জুন মাস, এটা জুন মাসের কথা, জুলাই মাস, যেদিন আমি নিয়ে যাই সরোজগুপ্ত হাসপাতালে দেখাতে, ঠাকুরপুকুরের চূড়া প্রচন্ড বৃষ্টি, জুনের শেষ, জুলাইয়ের প্রথম, সেদিন কলকাতা ধুয়ে যাচ্ছে একদম, তাও আমি নিয়ে গেছি ওনাকে। তা গৌতম বাবু আমাকে বললেন বড় জোর 1 মাস 1.5 মাস, খুব বেশি হলে 1 মাস থেকে 1.5 মাস, এর বেশি আর একদম এন্ড স্টেজে চলে গেছে। আমাদের অনুষ্ঠানটা, এই স্কুল অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানটা প্রতি বছর হয় অগাস্টের শেষ শনিবার। তো সে বছর সায়েন্স সিটিতে অনুষ্ঠান, কথা হলো যে সোনিয়া গান্ধী আসবেন সে বছর সায়েন্স সিটির অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে। আমি পাত্রবাবুকে বললাম যে পাত্রবাবু এরকম এই ব্যাপার, পাত্রবাবুকে সত্যিটাই আমি বললাম যে এরকম ব্যাপার, আপনার একটু সোনিয়া গান্ধী আসবেন, আপনি তো, পাত্রবাবুকে যেটা ঠিক হলো ওকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। তখন আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা খুব সুন্দর করে ডিজাইন করে দিতেন সর্বরিদি, মানে সর্বরিদ দত্ত। আমি সর্বরিদিকে এটা বলেছিলাম কি অ্যাওয়ার্ড দেওয়া হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা। তা আমি সর্বরিদিকে আইডিয়া দিয়েছিলাম যে সর্বরিদি, আপনি যদি একটা স্ক্রোলের মধ্যে, আমি যদি ওনার গল্পটা বলি, এই গ্রামের মধ্যে লোক পড়াচ্ছেন অমুক তমুক এনা তেনা, তো সর্বরিদি ওই লেখাটা একটা কাপড়ের স্ক্রোলের মধ্যে কাঁথা স্টিচ দিয়ে ছবি এঁকে করে অসাধারণ ডিজাইন করে দিতেন সর্বরিদি। ওটাই আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হতো। তো ওইটে সোনিয়া গান্ধীর হাত থেকে উনি নেবেন। কিন্তু এমন অবস্থা দাঁড়ালো যে জুলাই মাস কেটে আর অগাস্টের প্রথমে ওনার মানে আর সেই আমাদের অনুষ্ঠানে আসার মতো অবস্থায় রইল না। অনুষ্ঠানে আর হবার 3 দিন আগে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, তখন মানে শেষ একদম, আমাদের সেই বলে না যে মানুষের শ্বাস উঠে যাওয়ার যে ব্যাপার। উনি আমাকে বললেন, হাতে একটা চিঠি দিলেন, চিঠিটা দিয়ে বললেন, বিশ্বনাথ বাবু আমি আসবো অনুষ্ঠানে। বললাম, স্যার আপনি কি করে আসবেন? বললেন, আমি আসবো অনুষ্ঠানে, যদি আমি না আসতে পারি আমার অনুরোধ রইল আপনি এই চিঠিটা আমার হয়ে পড়বেন। বিরাট বড় দায়িত্ব দিলেন স্যার, কি করা যায় আর। তা উনি, আমি তো মানে ঠিকই করে রেখেছিলাম যে ওনাকে এভাবে নিয়ে আসবো না, কিন্তু উনি আমার কথা শুনলেন না। উনি এলেন একদম সেই শেষ অবস্থা, একটা অ্যাম্বুলেন্সে অক্সিজেন নিয়ে, 2টো অক্সিজেন সিলিন্ডার নিয়ে, একজন ডাক্তার নিয়ে, একজন নার্স নিয়ে উনি সেই ঘাটাল থেকে সায়েন্স সিটিতে সোজা এলেন। আর সেবার সোনিয়া গান্ধীর সিকিউরিটি নিয়ে আর সায়েন্স সিটি একদম জেরবার হয়ে যাচ্ছে, তার মধ্যে ওরকম একজন মরণাপন্ন মানুষ। কোনো রকমে যাই হোক তাকে সব ব্যবস্থা করে সায়েন্স সিটির অডিটোরিয়ামের পাশে গ্রিন রুমে রেখেছি। উনি স্ট্রেচারে নিচে শুয়ে আছেন, হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। সোনিয়া গান্ধী অ্যাওয়ার্ডটা শেষের দিকে দেওয়ার কথা ছিল। তা একটু বাদে যে ডাক্তার সে এসে আমাকে বলছেন যে মিস্টার দাশগুপ্ত, ওনাকে আর রাখা যাচ্ছে না, ওনাকে আর রাখা যাবে না, আমরা একটা জাস্ট মানে ওই মরফিন ইঞ্জেকশন ওনাকে দিয়েছি জাস্ট ফর দ্য লাস্ট মোমেন্ট। তো ব্যারি তখন কম্পেয়ার করছে। আমি ছুটে গিয়ে ব্যারিকে বললাম, ব্যারি পাত্র স্যার মানে চলে যাচ্ছে নাকি? তা
ব্যারি সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটাকে থামিয়ে মিসেস গান্ধীকে রিকোয়েস্ট করলেন যে এরকম একটা ব্যাপার, দিস ইজ আ মেডিকেল ইমার্জেন্সি, আমাকে ওনাকে বাড়িতে পাঠাতে হবে, আপনি যদি এসে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা আগে দিয়ে দেন। তো মিসেস গান্ধী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্টেজে চলে এলেন। আমার মনে আছে সেই গোপাল পাত্র, সরি গোপাল উত্তম ছিল ডাক নাম, সরি গোপাল পাত্র, গোপাল বাবুর হাতটা আমি ধরলাম, আর ঠান্ডা একদম ঠান্ডা ঘাম একদম, মানে শেষ অবস্থায় যেরকম। উনি আমাকে বললেন, আমি বললাম স্যার যাবেন না। উনি আমাকে জাস্ট অক্সিজেনের মধ্যে থেকে বললেন, আমি এইটুকুর জন্যই বেঁচে আছি, আমাকে এইটার থেকে বঞ্চিত করবেন না। তো হুইল চেয়ারে বসে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গোপালবাবুকে জড়িয়ে ধরে আমি স্টেজে নিয়ে এলাম। উনি সোনিয়া গান্ধীর থেকে ওই অ্যাওয়ার্ডটা হাতে নিলেন, তারপরে আবার ওকে ভেতরে পাঠিয়ে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে, আমি তো আরেকটা অ্যাম্বুলেন্সের এখানকার সেই আইসিইউ অ্যাম্বুলেন্স থাকে না, ওরকম ব্যবস্থা রেখেছিলাম, ওই অ্যাম্বুলেন্স করে ওকে ঘাটালে পাঠিয়ে দিলাম। অনুষ্ঠান শেষ হলো বেলা 1:30টার সময়, 1:30টার সময় অনুষ্ঠান শেষ হলো। 2:30টে নাগাদ আমি কুমারেশ বাবুর থেকে ফোন পেলাম যে উনি আর নেই। তা মানে এইরকম অভিজ্ঞতা আমার জীবনে হয়নি। এবং আমার মনে আছে যে সেদিন যখন প্রোগ্রামের পর অফিসে গেলাম, আমাকে অভিকবাবু বললেন যে শীর্ষেন্দু বাবু আপনাকে একটু ডেকেছেন, শীর্ষেন্দু বাবু আপনার সঙ্গে কথা বলছেন। তা আমি আনন্দবাজারের অফিসে গেলাম, শীর্ষেন্দুদার সঙ্গে দেখা করলাম। শীর্ষেন্দুদা আমার কাছ থেকে শুনলেন গোপালবাবুর কথা, গোপালবাবুর সব কিছু, এবং পুরো ঘটনাটা শুনলেন। তারপর দিন কাগজে প্রথম পাতায় আনন্দবাজারে শীর্ষেন্দুদা একটা লেখা লিখেছিলেন যে মানে আমাদের দেশে মানে কি চরম একটা মানে দুর্দিন, আজকে কি অসাধারণ মানুষকে আমরা আজকে হারালাম, কেন গোপাল পাত্রকে আমাদের চাই। সে লেখা আমি ভুলতে পারবো না, অসাধারণ লেখা। শীর্ষেন্দু মুখার্জি লিখছেন মানে তো বুঝতেই পারছেন যে কি অসাধারণ লেখা, কেন গোপাল পাত্রকে আমাদের চাই। তো সেই গোপাল পাত্র সে চিঠি এখনো আমার কাছে আছে। গোপাল পাত্রকে আমি কোনোদিন ভুলতে পারবো না। পরবর্তীকালে গোপালবাবুর স্কুলকে আমরা অনেকটাই হেল্প করেছিলাম, অনেক কিছু করে দিয়েছিলাম। ওখানে খুব বড় একটা পাবলিক লাইব্রেরি করে দিয়েছিলাম আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং সে লাইব্রেরিটা করার ব্যাপারে সুকান্ত দা, মানে প্রফেসর সুকান্ত চৌধুরী, উনি তো আমাদের জুরির মানে প্রধান মানুষ, চেয়ারম্যান তো উনি। সুকান্ত দা আমাকে খুব হেল্প করেছিলেন ওই লাইব্রেরিটা করে দেওয়ার ব্যাপারে। ওদের ওখানে ঘাটালে দাসপুরে ওর বাড়িতে একটা বড় প্রায় পাবলিক, প্রচুর বই দিয়ে একটা পাবলিক লাইব্রেরি আমরা করে দিয়েছিলাম। তাই এরকম অনেক মানুষজনের সঙ্গে স্কুল অ্যাওয়ার্ডসে দেখা হয়েছে টেম্বা শেরপার সঙ্গে। টেম্বা শেরপা অসাধারণ ছেলে একটি। টেম্বা শেরপা মানুষ বলবো না, অসাধারণ ছেলে। টেম্বা শেরপা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ইয়াংগেস্ট পার্সন যে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছে। ওর বাবা, কাকা, ওর মানে গোষ্ঠীর সবাই শেরপা। তো টেম্বার যখন খুব ছোট্ট বয়স, আমার এখন বয়সটা এক্স্যাক্টলি খেয়াল নেই, ওর সময় 13 কি 14 বছর বয়স, তখন ও ফার্স্ট এভারেস্ট ক্লাইম্ব করে। এবং এভারেস্ট ক্লাইম্ব করার ঠিক একটু আগে মানে প্রায় 100 না 200 মিটার নিচে ও ফার্স্ট রেস্ট নেয় তখন। এবং এত আনন্দ হয়, সামনে ও এভারেস্টের চূড়ো দেখতে পাচ্ছে, অতটুকু বাচ্চা একটা ছেলে। ওর সানগ্লাস, বুট, আইস বুট, গগলস, গ্লাভস সব খুলে ফেলে ওই বরফের মধ্যে নাচানাচি করে। এবং ও একা পৌঁছে গেছিল। তারপরে যখন ওর বাবা, কাকার শেরপারা এলো, তারা দেখলো যে সর্বনাশ হয়ে গেছে। বলছে তুমি এটা কি করেছো? বলছে যে না, আমি বলছেন আমার ভীষণ লাগছিল, আমি আনন্দে সব। কিন্তু ততক্ষণে যতটুকু যা সর্বনাশ সবার ওর হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওইখানে ওই রেয়ারিফাইড অ্যাটমসফিয়ারে ওর ইন্টেন্স
মানে মুহূর্তের মধ্যে ফ্রস্ট ব্রাইট সেটিং করে যায় এবং ওকে সঙ্গে সঙ্গে নিচে পাঠানো হয়। এবং সে বছর গিয়ে অবশ্যই ফ্রস্ট ব্রাইট হয়, গ্যাংগ্রিন হয়। গ্যাংগ্রিন হয়ে ওর ডান হাতের এই 3টে আঙুল, এই 2টো আঙুল ছিল, আর বাঁ হাতের মাঝখানের 2টো আঙুল, আর প্রত্যেকটা পায়ের মাঝখানের 3টে আঙুল ওর বাদ চলে যায়। সেই টেম্বা 13 না 14 বছরের একটি ছেলে, ভাবো। সেই টেম্বা ওই আঙুল বাদ দিয়ে পরের বছর প্ল্যান করে যে এভারেস্ট, সবাই বারণ করে, কিন্তু সোলো অ্যাসেন্ট করে এভারেস্টে। এবং হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট পার্সন, হি ইজ স্টিল দ্য ইয়াংগেস্ট পার্সন যাকে আমরা, যে এভারেস্টে ক্লাইম্ব করেছিল। তারপরে এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় যে অতটুকু বাচ্চা ছেলেদের ওভাবে পাঠানো হয় না, উচিত নয়। সেই জন্য অফিসিয়ালি একটা 18 বছর না কত বছরের পর আগে ওরা এভারেস্ট এখন আর উঠতে দেয় না, বাট হি হ্যাজ দ্য রেকর্ড স্টিল। তো সেই টেম্বাকে আমরা নিয়ে এসেছিলাম স্কুল অ্যাওয়ার্ডসের প্রোগ্রামে। সে টেম্বার সঙ্গে দেখা হয়েছিল। টেম্বা আমাকে একটা অদ্ভুত জিনিস উপহার দিয়েছিল, জানেন তো। টেম্বা সঙ্গে যখন দেখা হলো, স্টেজে দেখা হলো, ওরা ওই নেপালি ওই যে বুদ্ধিস্ট যে স্কার্ফের মতো যে জিনিসগুলো থাকে, সে স্কার্ফটা আমার গলায় পরিয়ে দিল। টেম্বার সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল। টেম্বা যে গেস্ট হাউসে ছিল সেখানে আমি ওকে দেখাশোনা করতাম। ও 2-3 কলকাতা ঘুরিয়েছিলাম। টেম্বাকে কি খুশি। আর তো টেম্বা সেই স্কার্ফটা আমার গলায় পরিয়ে দিল। আর একটা সেরকম সিল্কের স্কার্ফে মোড়ানো জিনিস আমার হাতে দিয়ে বলল, এটা রেখে দেবে, এটা আপনাকে আমি স্পেশালি গিফট দিলাম। সে ও মা, সে এটাকে খুলে দেখি একটা ওই সেই হিমালয়ান একটা ওই সেই অ্যামোনাইট ফসিল, যেটাকে আমরা অনেকে যারা ঠাকুর দেবতায় বিশ্বাস করে শালগ্রাম শিলা বলে, ওই শালগ্রাম শিলার মতো আর কি ভাঙা একটা অ্যামোনাইট ফসিল। সেই ফসিলটাও এখন আমার কাছে আছে। তা সেই অ্যামোনাইট ফসিল, এটা একটা অসাধারণ উপহার। ওরকম টেম্বা নিয়ে এসেছিল, টেম্বার কাছ থেকে সে উপহার পেয়েছিলাম। তবে অনেকক্ষণ গল্প হলো, আর একজনের গল্প বলে আমি শেষ করি, কারণ প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এত বকবক কারুরই শুনতে ভালো লাগে না, বুড়ো মানুষের খালি। আর আমাদের তো এখন মানে স্মৃতিকথাই মূল আর কি, স্মৃতিকথার উপরেই সব থাকি। আমার উপরে এরকম দায়িত্ব পড়তো যে এরকম ধরনের আমরা এরকম স্কুল অ্যাওয়ার্ডসে বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে আসতাম। কেন নিয়ে আসতাম, এখনো নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ আমরা ছাত্রছাত্রীদের জানাতে চাই যে পড়াশুনো এবং এসবের বাইরেও এরাই হচ্ছে আসল হিরো, যাদেরকে তোমরা এমিউলেট করতে পারো, যাদের কথা তোমরা জীবনে মনে রাখতে পারো। তো তেমনি এরকম করে হতে হয়েছে কি, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই 25 বছরে আমার একটা নেটওয়ার্কের মতো তৈরি হয়েছে। অনেকেই অনেকের কথা বলেন, সবাই যে সব ঠিক সব কিছু না। এবং আমি যাদেরকে নানান রকমভাবে প্রথম নিয়ে এসেছি, তারা পরবর্তীকালে আরও অনেক, যেমন অনেক টিভিতে অনেক জায়গায় পরবর্তীকালে এসেছেন, কিন্তু তাদের প্রাথমিকভাবে খুঁজে বার করেছিলাম আমি। এবং তার জন্য আমার কোনো গর্ব নেই, এবং এটা আমার কাছে একটা মানে শ্রদ্ধা এবং অত্যন্ত পাওয়ার জিনিস। একটা এরকম একবার, এবং তার ফলে কি হয়, ট্রেনে বাসে যাতায়াত করতে গেলেই আমি এরকম বিভিন্ন রকমের মানুষজনের কথা শুনি, মানে খোঁজ রাখি, শুনি। এরকম একবার ব্যান্ডেল যাচ্ছি, ব্যান্ডেল যেতে গিয়ে কি আছে, কিছু একটা কাজে ট্রেনে ব্যান্ডেল যাচ্ছি, ব্যান্ডেল যেতে গিয়ে কার এতে কি শুনলাম, যে করতে গিয়ে একজনের এতে শুনলাম যে কে যেন কাকে কি বলছে, যে সুকাই চাচার পাঠশালা। এখন সুকাই চাচার পাঠশালা, এই কথাটা একটু অন্যরকমের না, পাঠশালা তাই সুকাই চাচা, আমার তো কান খাড়া হয়ে গেছে। তা আমি বললাম যে সুকাই চাচার পাঠশালা মানে কি ব্যাপার, এরকম করে। তা বললো যে না ওই একটা বুড়ো ভিখিরি আছে, ও একটা স্কুল, আর বুড়ো ভিখিরি স্কুল করছে, সে কি ব্যাপার, কোথায়? বললো ওই হুগলি বেগমপুরে। কোথায় জানেন? ওরা না, জানি না, বেগমপুরে কোথাও একটা আছে, বুড়ো ভিখিরি একটা স্কুল করছে। আমার তো সঙ্গে সঙ্গে মাথার অ্যান্টেনা খাড়া হয়ে গেছে যে বুড়ো ভিখিরির স্কুল, একবার তো যেতে হবে, একবার তো করতে হবে। তো এদিক ওদিক খোঁজ করে বিভিন্ন জায়গা থেকে করে
তাই আলটিমেটলি জায়গাটা প্রায় 1.5 মাস 2 মাস বাদে জায়গাটা লোকেট করলাম। লোকেট করে একদিন বৃষ্টির সময়, প্রচণ্ড বৃষ্টি সেদিন, আমি আর আমার সহকর্মী পার্থ একটা গাড়ি নিয়ে সেই বেগমপুরে, হুগলির ওখানে গেলাম। বেগমপুর জায়গাটা নিচুতে, অনেক জল জমে ওখানে। আচ্ছা, বিশেষ করে ওই সুকাই চাচাদের যে গ্রাম, সেই গ্রামে প্রচুর জল, মুসলিম অধ্যুষিত এরিয়া তো, এবং মুসলিমদের গ্রাম, এবং খুব আন্ডার ডেভেলপড, ভীষণ আন্ডার ডেভেলপড, এবং প্রচণ্ড জল জমে, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, খুব ম্যালেরিয়ার প্রকোপ, অসম্ভব জমা জলে ম্যালেরিয়া হয় ওখানে। তা এই সুকাই চাচার ঘটনাটা বলি। সুকাই চাচার সম্বন্ধে যখন আমি শুনলাম, জানলাম যে এই বুড়ো, সে না একদম ভিখিরি, একদম রাস্তার ভিখিরি, অশিক্ষিত, আনপড়, রাস্তার ভিখিরি এই বুড়ো। সে গ্রামে ওর একটা প্রাইমারি স্কুল তৈরি করছে। সে কি করে, সে প্রতিদিন সকালবেলা ভিক্ষে করতে বেরোয়। ভিক্ষেতে পয়সা চায় না, সে কি চায়, সে বলে 1 মুঠো চাল দাও। সারা একটা বস্তা থাকে, বস্তার মধ্যে গৃহস্থরা প্রত্যেকে 1 মুঠো 1 মুঠো 1 মুঠো করে চাল দিয়ে দেয়। সারা সপ্তাহে সে চালটাকে জমায়, জমিয়ে শনিবারে হাট বসে, হাটেতে সে ওই চালটা বিক্রি করে। বিক্রি করে যে টাকা পায়, সেই টাকা দিয়ে একটি পয়সাও, কিন্তু একটি মুঠি চাল নিজের জন্য রাখে না, একটি পয়সা নিজের জন্য রাখে না। সে কি করে, ওই টাকাটা দিয়ে ওখানে ইট ভাটায়, ইটের অর্ডার দিয়ে দেয়, যে আমাকে এত কটা ইট পৌঁছে দাও বাপ, আমাকে এই করে দাও বাপ, ওই করে দাও বাপ। কারণ কি, কারণ সে একটা প্রাইমারি স্কুল তৈরি করবে। কেন প্রাইমারি স্কুল তৈরি করবে? গ্রামে তো মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল তৈরি করে কি লাভ? মাদ্রাসায় দেখছে যে যেসব জিনিস শেখানো হচ্ছে তখনকার, মানে মৌলভী বক্তব্য যেসব জিনিস শেখাচ্ছে, সেগুলো মূলত ধর্মীয় নানান রকমের জিনিস, কিন্তু লেখাপড়া বলতে যা শেখায়, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সেগুলো শেখানো হচ্ছে না। আর সেগুলো শিখতে গেলে বেশ অনেকটা দূরে যে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে, সেগুলো মূলত হিন্দু অধ্যুষিত অঞ্চল, এবং সেখানে মুসলিম ছেলেমেয়েরা ওয়াজ নট ভেরি ওয়েলকাম। আরেকটা জিনিস ছিল, ওই অঞ্চলের ম্যাক্সিমাম মরদ যারা, মানে ছেলে, তারা সব দুবাইতে জরির কাজ করতে চলে যেত, এবং তারা অনেকেই কিন্তু যখন ফিরত, ভেরি ট্র্যাজিক, তারা এইডস নিয়ে ফিরত। তার ফলে ওইখানে এইডস পজিটিভের লোকের সংখ্যা খুব বেশি, সেটাও একটা বড় কারণ ছিল। সে কারণেই সুকাই চাচা চেয়েছিল যে গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল করা যায়। তো আমি সুকাই চাচার খোঁজে সেই বৃষ্টির দিন বেরিয়েছি। প্রচণ্ড বৃষ্টি, এদিক ওদিক রাস্তা দেখতে পাচ্ছি না, এদিক ওদিক খোঁজ খবর করে 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 কোনো রকমে তো সেই গ্রামের দিকে পৌঁছালাম। গ্রামের দিকে পৌঁছে একদম মানে প্রত্যন্ত গ্রাম, এদিক ওদিক কোথাও বৃষ্টির মধ্যে লোক নেই, হ্যানা নেই তেনা নেই। তা আমাদের এরকম করতে 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 এইকে জিজ্ঞেস করি, আর গ্রামের ডিরেকশন তো, বলছি ওই সামনে ওই চায়ের দোকান থাকে, ওই চায়ের দোকানের পাশে। করতে 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 একটা চায়ের দোকান দেখলাম, একটা অত্যন্ত মানে মানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটি মানে একদম প্রায় ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া গামছা পরা, খালি গায়ে একটি লোক বসে আছে, ছেলে একটা বসে আছে। তাকে গিয়ে আমি গাড়ির থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করেছি। আমাদের তো শহুরে নানান রকমের অহংকার থাকে, তো আমি গাড়িতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে, এখানে সুকাই চাচার বাড়ি কই? তো ও এরকম চারপাশে ঝোপ ঝাড়, ও পাশ দিয়ে দেখি বলছে এই তো এখানে। বললাম এই এখানে কোথায়? বলে সুকাই চাচা তো আমার বাবা, বলে হাসা করে হাসছে। আমার কাছে মাথাটা গরম হয়। আমরা এইরকম এই বৃষ্টি, এর মধ্যে তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? আমি তো খুব দিয়েছি তেড়ে একটা ধমক টমক দিয়ে বললাম চলো। তো গাড়ির ড্রাইভারকে বললাম, ড্রাইভারজি আপনি একটু এগিয়ে দেখুন। আরেকটু এগিয়ে গেলাম, আরেকটু এগিয়ে গিয়ে একটা মুদির দোকান। সে বললো ওই তো ওই যে চায়ের দোকান দেখছেন, ওই একটা চালা মতো আছে, ওইখানে একটা থাকে, ওর ছেলে তো থাকে ওখানে, ওর ছেলেটি তো ওই চাটা করে বিক্রি করে মাঝে সাথে। হ্যালো, আরে সে তো ঠিকই, ও তো বললো বাবার দোকান। তাড়াতাড়ি তো গাড়িটার কোনো রকমে ঘুরিয়ে ছুটে এসছি, দেখি ও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম, আমাকে বলছি, আমি তো তোমাকে বললাম আমার বাবা, তুমি তো শুনলে না, তুমি আমাকে বকে দিলে। আমি বললাম আচ্ছা বাবা, আমার সরি ভুল হয়েছে, তুমি চলো তোমার বাবাকে।
মানে একটা শতচিহ্ন, একটা ঝোপড়া, তার মধ্যে একটা কোনো রকমে একটা কাঠের একটা তক্তার মতো, তার মধ্যে ইট দিয়ে করা, ফোকলা এরকম দাড়ি, মাথায় ছাটা 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 চুল, খালি গা, ঘামে জলে ভেজা, ছেঁড়া একটা লুঙ্গি পরা, শুকাই চাচা, বয়স প্রায় তখন 65 হবে। আমাকে দেখে তো অবাক, বাবু কোত্থেকে আসছেন? এগুলো কলকাতা থেকে আসছি, কি ব্যাপার মতো, তোমার স্কুলের ব্যাপারে খোঁজ নিতে আসছে। সে এইটাই করে শুকাই চাচা আমাকে একদম সেই বুকে জড়িয়ে ধরেছে। ওই আলিঙ্গনটা না আমি কোনোদিন ভুলব না। আমার এখনো সেই শুকাই চাচার সেই ঘামে ভেজা ঘামের গন্ধটা যেন মানে নাকে লেগে আছে। শুকাই চাচা আমাকে জড়িয়ে ধরেছে। আমি বলছি, আপনি কি করেছেন? আপনি এই চাল বিক্রি করে করে চলুন আপনার স্কুলে। বলছে না, এই জল পড়ছে এর মধ্যে, সাপ খপের ব্যাপার, না না চলুন চলুন। তাই ঝোপ জঙ্গল বেঁধে গেলাম, দেখলাম তিনটে, এই একদিক আর একটা দিকের হাফ জানলা অব্দি 2.5খানা দেওয়াল চাল বিক্রি করে শুকাই চাচা তুলেছে। আমি বললাম, আপনি এই করে তুলেছেন আর এই চাল বিক্রি করে? বলেছে হ্যাঁ। বলেছে আমাকে দেন না কিছু টাকা, যদি কিছু ব্যবস্থা করে দিতে পারেন তাহলে স্কুলটা হয়। আমি বললাম, আমি দেখছি কি করতে পারি। তা আসবো, শুকাই চাচা কিছুতেই ছাড়বে না, বলে খেয়ে যেতে হবে। আমি বললাম, না আপনি খাবো আপনার এখানে চলেন, আমি বরং আপনাকে আমি খাওয়াচ্ছি। বলে না 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 না, আজকে আমার ঘরে অনেকদিন বাদে কলমি শাকের ঝোল আর ভাত হয়েছে। সেই ঝুপড়িতে বসে সেই অমৃত ভোগ খেয়েছিলাম। নুন দিয়ে কলমি শাক সেদ্ধ আর মোটা কিছু দানা, গমের দানার মতো ভাত, এই এতটা। খাবার গলা দিয়ে নামছিল না, যে স্বাদের জন্য না, কারণ ভাবছিলাম যে এই আমি খেয়ে নিলাম গৃহস্বামী, যে তার তো আজকে আর খাবার বোধহয় জুটবেই না। কিন্তু আবার ভাবলাম, যদি আমি না খাই তাহলে ভাববেন ওই দেখো শহরের বাবু এসছে, ভিখিরির বাড়িতে খাবে না। তো যাই হোক, সেদিন তো ওই হলো সেই মানে ঠাকুরের প্রসাদ, নিভৃত প্রাণের দেবতা, এই হলো নিভৃত প্রাণের দেবতা। নিভৃত প্রাণের দেবতার প্রসাদ সেদিন আমি গ্রহণ করেছিলাম। যেটা ওই রবীন্দ্রনাথ বলেছেন যে, রইব তোমার ফসল ক্ষেতের পাশে, যেথায় তোমার চরণ চিহ্ন আছে। সেই চরণ চিহ্নে সেদিন প্রণাম করেছিলাম। শুকাই চাচাকে ডেকে এনেছিলাম স্কুল অ্যাওয়ার্ডসের প্রোগ্রামে। শুকাই চাচার স্কুল আমরা তৈরি করে দিয়েছিলাম, ভালো করে অ্যাসবেস্টসের টিনের চাল দিয়ে করে, বড় সেই স্কুল এখনো চলছে। শুকাই চাচা মারা গেছে। শুকাই চাচা যেদিন এর অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন অঞ্জন দত্ত। অঞ্জন যখন আমি শুকাই চাচার গল্পটা স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, একটা ছোট্ট ফিল্ম মতো করেছিলাম শুকাই চাচাকে। অঞ্জন দেখে এতটাই মুভড হয়েছিলেন, সেদিন স্কুলের অ্যাওয়ার্ডসের প্রোগ্রাম সেরে বাড়ি ফিরে অঞ্জন একটা গান লিখেছিলেন, শুধু এক মুঠো চাল, শুধু এক মুঠো চাল। সে গানটা এখন অঞ্জনের আছে, আপনারা অঞ্জনের অ্যালবাম বা এগুলো সব খোঁজ করলে দেখবেন, শুকাই চাচাকে নিয়ে এক মুঠো চাল অঞ্জন গান লিখেছিলেন। এগুলোই হচ্ছে জীবনের পাওয়া, এগুলোই হচ্ছে জীবনের সঞ্চয়। এরকম আরও অনেক অনেক ঘটনা আছে। প্রায় 1.5 ঘন্টা হতে চলল, 9:30 বাজে, সবাই এবার খেতেও যাবে, রাত্রিরও হয়েছে, আজকে রোববার। আজকে তাহলে এইটুকুই থাক। পরে আরো অনেক ধরনের, অনেক রকমের গল্প আছে, ছাত্রছাত্রীদের গল্প। ছাত্রছাত্রীদের যে কত রকমের গল্প আছে, কত রকমের ছাত্রছাত্রীদের যে দেখেছি, কি ইন্সপায়ারিং, কি অসাধারণ, তাদের থেকে যে কত কিছু শিখেছি। ছাত্রছাত্রীদের গল্প আরেকদিন বলবো। আজকে এটুকুই থাক। স্বজন সমৃদ্ধ হোক, স্বজনরা আরো বেঁধে বেঁধে থাকুক, স্বজনদের মধ্যে ভাব ভালোবাসা আরো অত্যন্ত গভীর এবং দৃঢ় হোক, এই চাই।